আমাদের চোখের সামনে এইভাবে আর হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি। আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি, 32-এর ক্ষেত্রে আমরা এক ধরনের ছাড় দিয়েছি, এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল, ঠিক আছে হয়তো পারেনি, কোনো কারণ ছিল। আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী, একটা খুনি বাহিনী, এবং এইভাবে যেতে পারে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে, যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা দরজাতে আমরা কড়া নাড়ব, প্রত্যেকটাতে যাব। ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই 3 বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরো জানাবো। এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, মুক্তিকামী, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছে, শিক্ষিত মানুষরা রয়েছেন, আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি। আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করছি। এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের 3 জনের বিরুদ্ধে 3 জনকে আসামি করে এবং আনুষঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি। অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে 3টি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি, এদের পুরো গণহত্যার বিবরণ, কিভাবে তারা খুন করেছে, কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো। আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করব সেইটা করব, আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয়। কিন্তু এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। আমি তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। শুধু আমি একা না, সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে, তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে। আমরা কি পাল্টা মারামারি করব? না, বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে। আমরা দেশের বাইরে যারা আছি তারা এই 3 ইতরের বিরুদ্ধে, এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার, দেয়ার বুচার। আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু। এবং এই যে 3 অফিসারের কথা আমরা বললাম, যশোরের জিওসি মেজর জেনারেল MJ ইমদাদুল ইসলাম, এরপরে MD মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার, এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ, এই 3 জন সহ আর যারা যারা জড়িত ছিল, ওয়াকারুজ্জামান, এখনকার যে DGFI যে চিফ আছে, এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে, এবং এরা নিশ্চয়ই সবাই জড়িত ছিল। ইউনুস এবং যারা যারা গণহত্যা চালিয়েছে, আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে খুন করে ফেলা হবে। সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে। এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর, এদের একটাকেও ছাড়া হবে না। এদের প্রত্যেককে আইনের কাঠগড়াতে দাঁড়াতে হবে। সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে। গোপালগঞ্জ এখন বিরান জনপদে পরিণত হয়েছে। পুরুষ শূন্য অবস্থা প্রতিটি গ্রামে। শুধু পুরুষ কেন, প্রাপ্তবয়স্কা মেয়েদেরকেও বেধড়ক পিটানো হচ্ছে। ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে কেউ আছে কিনা দেখা হচ্ছে। 75 বছর বয়সের একজন রাস্তায় বেরিয়েছিলেন উৎসুক হয়ে কি ঘটছে দেখার জন্য। তাকে নির্মমভাবে মেরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তার মেয়ে আর্তনাদ করে বলছে কি অন্যায় করেছে, একজন বয়স্ক মানুষ সে রাস্তায় বের হতে পারবে না। এভাবেই চলছে গোপালগঞ্জে 16 জুলাইয়ের বিভীষিকাময় অধ্যায়ের পরবর্তী ধাপ। 16 জুলাই যে নির্মম গণহত্যা হয়েছে, তার যেসব দৃশ্য, একজন অতি সাধারণ মানুষকে ধরে নিয়ে তাকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বুট দিয়ে তার কণ্ঠনালী পিষিয়ে দেওয়া হচ্ছে, তার বুকের পাঁজর ভেঙে দেওয়া হচ্ছে। একজনকে ধরে নিয়ে বারবার বলা হচ্ছে একে নিয়ে রাখবো কোথায়। শেষ পর্যন্ত তার রাখার ব্যবস্থা হয়েছে কবরে। অন্য একজনকে, লুঙ্গি পরা অতি সাধারণ মানুষ, বেপরোয়াভাবে তাকে পেটানো হচ্ছে এবং যে শব্দ ব্যবহার করা হচ্ছে, এই অশ্লীল শব্দ
নিষিদ্ধ পল্লীতে ব্যবহার করা হয়। এমন শব্দ ব্যবহার করছেন তারা পুলিশ বাহিনীর সদস্য। আর যাদের হত্যা করা হয়েছে তারা কেউ কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কেউ না, অতি সাধারণ মানুষ। গোপালগঞ্জের মানুষদের ভালোবাসা রয়েছে, তাদের গর্বের ধন, যাকে ঘিরে তারা গৌরব বোধ করে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কবর খুঁড়ে উপড়ে ফেলবে এ জাতীয় উস্কানিমূলক ঘোষণা যারা দিয়েছে, ভেকু মেশিন খুঁজছে। এই অবস্থায় গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, দোকানদার সবাই বেরিয়ে আসছে বাইরে, তারা ক্ষোভ প্রকাশ করেছে। বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনে দেখেছে। আবার টুঙ্গিপাড়ায় এসে হামলা করা হবে এই ঘটনাটা তারা মেনে নিতে পারেননি। সে কারণে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তারা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেছে। একজন মানুষের কাছেও কোনো মারণাস্ত্র ছিল না। মারাত্মক অস্ত্র না থাকলে তারা অন্য কাউকে আঘাত করে মেরে ফেলতে পারে না। আর অন্য কাউকে আঘাত করে মেরে ফেলার মতো প্রস্তুতি যদি তাদের সজ্জিত অবস্থায় না থাকে, তাহলে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি তারা কথা বলতে পারে না যে আমরা আত্মরক্ষার জন্য তাদেরকে গুলি করেছি। আত্মরক্ষা হবে তখনই যখন আমার প্রতিপক্ষ এমনভাবে সজ্জিত বা এমনভাবে অস্ত্র নিয়ে আসছে বা এমনভাবে সে প্রচেষ্টা নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে যে আমাকে সে মেরে ফেলবে, আমি তাকে না মারলে আমার আর রক্ষা হবে না। গোপালগঞ্জে যে কজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের একজনের কাছেও কোনো মারণাস্ত্র ছিল না। একজন পুলিশ আহত হয়নি, একজন বিজিবি, র্যাব, আর্মির কেউ গুরুতর আহত হয়নি। ফলে তাদেরকে আক্রমণ করা হয়েছে এটা বিশ্বাস করাবার মতো বাস্তব অবস্থা নেই। এত কিছুর পরেও কেন গোপালগঞ্জবাসীদের 16 জুলাইয়ের পরে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে রেড করে এমন স্টাইলে রেড করা হচ্ছে, দরজা বন্ধ থাকলে লাথি দিয়ে দরজা ভেঙে ভিতর ঢুকছে। ঘরের ভিতরে থাকা ছোট ছোট বাচ্চা, নারীরা আতকে উঠছে, ভয়ে প্রকম্পিত হচ্ছে। কোনো বাড়িতে এখন আর পুরুষ কেউ নাই। যাদের পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে নিয়ে নির্মমভাবে মারতে মারতে অ্যারেস্ট করে চালান দেয়া হচ্ছে। কি অন্যায় করেছে গোপালগঞ্জ! এত ভয় কেন গোপালগঞ্জকে? একটাই ভয়, এই গোপালগঞ্জ ধর্মভিত্তিক পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল এই গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ মুজিবের নেতৃত্বে। এই গোপালগঞ্জের কৃতিকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র পীড়িত বাংলাদেশ থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এয়ারপোর্টের 3rd টার্মিনাল, প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া, ইন্টারনেট পৌঁছে দেওয়া, দরিদ্র মানুষদের ঘর করে দেওয়া, বিধবাদের ভাতা দেওয়া, প্রতিবন্ধীদের ভাতা দেওয়া, সামাজিক সুরক্ষা বেষ্টনীর কর্মসূচির মধ্য থেকে কোনো মানুষ না খেয়ে থাকবে না সে ব্যবস্থা করা, মেয়েদের শিক্ষিত করার জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা, তাদের ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি করা সহ এমন কোনো জায়গা নাই যেখানে শেখ হাসিনার উন্নয়ন দেখা যাবে না। দক্ষিণ অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল, উন্নয়ন বঞ্চিত। পদ্মা সেতু আজকে না হলে আমাদের পদ্মা নদীতে পার হতে গিয়ে কতবার কত পানিতে ডুবে যাওয়ার নির্মম ঘটনা ঘটেছে। কি করেন নাই তিনি? বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়ন করেছেন। ঢাকা থেকে সিলেট একাধিক রাস্তা করে দিয়েছেন, 6 লেনের 8 লেনের। ঢাকা থেকে কক্সবাজার সরাসরি যোগাযোগ ব্যবস্থা, রেলের ব্যবস্থা করে দিয়েছেন। চট্টগ্রামে কি উন্নয়ন তিনি করেননি? সারা বাংলাদেশের সব এলাকায় উন্নয়ন করেছেন। এই উন্নয়ন বঞ্চিত এলাকার বৈষম্য তিনি দূর করেছেন। বাঙালির কল্যাণে কাজ করেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়ন দিয়েছেন শেখ হাসিনা।
কেন এত ক্ষোভ শেখ হাসিনার উপরে? কেন এত আক্রোশ মরে যাওয়া কবরে থাকা বঙ্গবন্ধুর প্রতি? তিনি তো কোনো কোটা আন্দোলনের কোনো কিছুতে সম্পৃক্ত ছিলেন না। তিনি একটি অপরাধ করেছিলেন আপনাদের দৃষ্টিতে, যারা তার কবর খুঁড়তে চান। তিনি পরাধীনতার গ্লানি থেকে বাঙালি জাতিকে মুক্ত করে দিয়েছিলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছিলেন। নিজের জীবনের গৌরবময় রঙিন 14টা বছর কারা অন্তরালে ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে বাঙালির অধিকারের সঙ্গে আপোষ করেন নাই। তিনি এদেশের মানুষকে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক করে দিয়েছিলেন। তিনি ক্ষুধা দারিদ্র দূর করার জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়েছিলেন। তার অসমাপ্ত কর্মসূচি সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা। আজকের বাংলাদেশের ফ্লাইওভার দেখলে অনেকেই মনে করে এটা কি বিদেশ? আজকের বাংলাদেশের নিজের টাকায় পদ্মা সেতু, মেট্রো রেল দেখলে মনে হয় আমরা ইউরোপ আমেরিকা সহ উন্নত রাষ্ট্রে আছি। এখানে কি আপনাদের ক্ষোভ? যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন তিনি, বিচারের ব্যবস্থা করেছিলেন। যারা ঘৃণিত অপরাধ করেছে, নারী নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, ধর্মান্তরিত করেছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, এই বিচারই কি আপনাদের ক্ষোভ? বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন, সেখানে কি আপনাদের ক্ষোভ? তিনি সাম্প্রদায়িকতা দূর করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের অসাম্প্রদায়িকতার সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, এখানে কি তার অপরাধ? তিনি বড় একটি রাষ্ট্রকে করিডোর দিতে চাননি, বেসমেন্ট দিতে চাননি। নতুন রাষ্ট্র করবে তারা বাংলাদেশের এক অংশ ছেড়ে দিতে চাননি, সেন্ট মার্টিন দিতে চাননি, তিনি কোনো বন্দর তাদের হাতে দিতে চাননি। এটা কি তার অপরাধ? স্বাধীন চেতা বঙ্গবন্ধুর কন্যা, এই স্বাধীন চেতাই হবে, এটাই তো স্বাভাবিক। বাংলার মানুষকে তিনি বুঝতেন। বাংলার মানুষের মন বোঝার ক্ষমতা শেখ হাসিনার ছিল, বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার ছিল। এ কারণেই কি গোপালগঞ্জের উপর আক্রোশ? গোপালগঞ্জকে বিনাশ করা যায় না। গোপালগঞ্জের যে অত্যাচার এখন চলছে, বাড়িতে বাড়িতে গিয়ে নির্মম ভাবে, শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামে, পার্শ্ববর্তী এলাকায় সেনাপ্রধান একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ। কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা, কেন এত অত্যাচার? 16 জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশগুলিও তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে দেওয়া হচ্ছে না, ভালোভাবে পোস্টমর্টেম করা হচ্ছে না। বাড়িতে যারা আছে তাদেরকে নির্মমভাবে মারধর করা হচ্ছে, নারী, পুরুষ, শিশু, বাচ্চা, কিশোর নির্বিশেষে। কি অন্যায় করেছে গোপালগঞ্জ? সেনাপ্রধান, গোপালগঞ্জ আজ বিরান জনপদে পরিণত হয়েছে, কিন্তু গোপালগঞ্জ একটা পুণ্যধন্য এলাকা। এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব, এখান থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা। কোন রাজনৈতিক নেতা না থাকা সত্ত্বেও 16 আগস্ট, 16 জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার দিয়ে এসেছিল, তাদের প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে। গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না। পাকিস্তানিরাও টিকতে পারে নাই, 11 অলারও টিকতে পারে নাই, 75-এর খুনিরাও টিকতে পারে নাই। জেনারেল ওয়াকার, পুলিশ প্রধান ইউনুস দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ। গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না, আপনাদের চেষ্টা ব্যর্থ হবে। তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে, কড়ায় গণ্ডায় সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না। আজ হোক কাল হোক, অপরাধীদের অবশ্যই বিচার হয়, প্রাকৃতিকভাবে বিচার হয়, আইনের মাধ্যমে বিচার হয়। বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না, তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, কবরের সঙ্গে মিশে গেছে তাদের হাড় মাংস। আজ যারা গোপালগঞ্জকে নিয়ে
এই হোলি খেলায় মেতে উঠেছেন, রক্তের খেলায় মেতে উঠেছেন, লাশের খেলায় মেতে উঠেছেন। বিচারের মুখোমুখি আপনাদেরও হতে হবে, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান, বাঙালি জাতির শত বছরের নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বঙ্গবন্ধুর পুণ্যধন্য স্থান। গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান। বীরের জন্ম দেয় গোপালগঞ্জ। গোপালগঞ্জকে দাবিয়ে রাখা যাবে না। আল্লাহর বিশেষ রহমতে অথবা আল্লাহর বিশেষ ক্ষমতায় মানুষকে এই জীবদ্দশায় দেখিয়ে দিল সেই ডক্টর ইউনূস কিভাবে নিরীহ জনগোষ্ঠীর উপরে, কিভাবে নিরস্ত্র মানুষের উপরে, পথে ঘাটে হাঁটাচলা করা মানুষের উপরে, যারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, কোনো সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করেনি, যারা পুলিশের দাওয়া খেয়ে পেছনের দিক থেকে ছুটে পালিয়ে যাচ্ছিল রাস্তাঘাটে, তাদেরকে টার্গেট করে করে কিলিং করা হয়েছে। এই টার্গেট কিলিংয়ে এখন পর্যন্ত 9 জন লোক নিহত হয়েছেন এবং আরো 14 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেই কোনো সময়ে ঝরে যেতে পারে এই বাংলার দামাল ছেলেদের প্রাণ। কাদের গুলিতে? অবৈধ দখলদার ডক্টর ইউনূস, যাকে আমি ডক্টর না বলে খুনি বলতে চাই, খুনি ইউনূসের পেটুয়া বাহিনীর গুলিতে, খুনি ইউনূসের বাস্টার্ড চাইল্ডদের বদলতে আজকে বাংলাদেশ একটি রণক্ষেত্র। সারা বাংলাদেশে আপনি কোথায় যাবেন, রাজশাহী, দিনাজপুর, খুলনা, গোপালগঞ্জ, চিটাগং, কক্সবাজার, ঢাকা, কুমিল্লা, বগুড়া, রংপুর, যেখানেই আপনি যান সেখানেই মৃত্যু, সেখানেই হত্যা, সেখানেই দর্শন, সেখানেই চাঁদাবাজ, সেখানেই সন্ত্রাস, সেখানেই মরছে নিরীহ নিরপরাধ মানুষ। এই হত্যার দায় কার? আপনারা জানেন, সাম্প্রতিক বিবিসির একটি নিউজকে হাইলাইট করেছে বাংলাদেশ সরকার। ওই রাজাকার তাইজুল, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রধান প্রকৌশলী তাইজুল, সেই কৌশলী না, সেই প্রকৌশলী তাইজুল বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন, অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এ তাইজুল, এই রাজাকার পুত্র তাইজুল, আজকে তুই জনগণের সামনে বল, তোর কোন বাপে হুকুম দিয়েছিল এই গোপালগঞ্জে গণহত্যার? গোপালগঞ্জে 60টি প্রাণ অলরেডি দাফন হয়ে গেছে 7 জনের, আরো 14 জন কাতরাচ্ছে হাসপাতালের বেডে। আর্মির গুলিতে তাদের বুক জাজরা হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেই কোনো সময় এরা এখন শঙ্কা হয়ে যাচ্ছে মাত্র। এরা ছিল আশরাফুল মাকলুকাত, এরা ছিল মানুষ। এই খুনি ইউনূসের, 420 ফারুকীর এবং বাটপার আসিফ নজরুলের বাংলাদেশে এরা এখন হয়ে গেছে মাত্র সংখ্যা। এই সংখ্যায় বৃদ্ধি পাওয়া, ওরা আমার মা, ওরা আমার ভাই, ওরা আমার স্বজন, এরা এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের প্রাণ। 1971 সালে তাদের উপর পাক বাহিনী নির্যাতন করেছিল, কারণ সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি ছিল। তাই আজকে সেই পাক বাহিনীর রেখে যাওয়া অসভ্য ইউনূস, নোবেল কিনা ইউনূস, বাটফার ইউনূস, সুদী ইউনূস এবং রক্ত চোষা ইউনূস, যার হাতের মধ্যে রক্তের দাগ লেগে গেছে, ওই বাটপার ইউনূস 6 মাস আগে যে ঘোষণাটি দিয়েছিল, এখন থেকে আর্মি পুলিশ আর গুলি চালানোর পারমিশন পাবে না। ইউনূস, তুমি বলো
তোমার কোন বাপে আর্মিকে এবং পুলিশকে নির্দেশ দিয়েছে এই নিরীহ মানুষের উপরে গুলি চালানোর? তুমি এত মিথ্যাবাদী হলে কখন? নোবেল প্রাইজ যদি মিথ্যার উপরে থাকতো, আমরা সবাই মিলে সেই নোবেল তোমাকে দেওয়ার জন্য সুপারিশ করতাম। কোথায় তোমার আবেগী আসিফ নজরুল, বাটপার আসিফ নজরুল? আমার গ্রামের বউ নিয়ে তুমি এখন আবার বাচ্চা ফুটিয়ে ঘর সংসার করছ। অপুর কাছে বিয়ে হয়েছিল সাতিয়ানির, আমার পাশের গ্রামে। এই অপুর বউকে অপুর কাছে থাকা অবস্থায় পরকিয়া করেছে এই আসিফ নজরুল এই শিলার সাথে। আমার গ্রামের বউ, সাতিয়ানি গ্রামের নাম, আমার পাশের গ্রাম। সেই গ্রামের অপু আমাদের একজন সাতিয়ানিতে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, সচিব হয়েছিলেন, মমতাজ। সেই মমতাজ ভাইয়ের ছেলে অপু, এই অপুর কাছে বিয়ে হয়েছিল শিলার। সেই শিলার ঘরে 2টি বাচ্চা রয়েছে এই মমতাজ ভাইয়ের ছেলে অপুর। সেই অপুর সাথে গড় করা অবস্থায় এই আসিফ নজরুল চুরি করে করে পরকিয়া করেছে। পরকিয়া করে পরবর্তীতে তাকে ভাগিয়ে নিয়ে গেছে এবং এক পর্যায়ে অপু তারে তালাক দিয়ে এই পান্ডা নজরুলকে তাকে বিয়ে করার সুযোগ করে দিয়েছে। সেই পান্ডা নজরুল বাংলাদেশে কাঁদতে দেখেছি, অশ্রু দেখেছি তার, তার মনে হয় যেন এত দরদ বাংলাদেশের মানুষের জন্য, আইনের জন্য। আজকে তোমার সেই বাংলাদেশ কোথায় গেছে? তোমার বাংলাদেশ দর্শিত হচ্ছে। তুমি কুমিল্লার মানুষ, সেই কুমিল্লাতে গ্যাং রেপড হচ্ছে মানুষ। সেই কুমিল্লাতে পিতা, পুত্র এবং মাতা একসাথে হত্যার শিকার হচ্ছে। তুমি যে ঢাকা শহরে বসবাস করো, সেই ঢাকা শহরে মধ্যযুগ ফিরে এসেছে। আপনারা জানেন, বিএনপি প্রধান বলেছেন যে এই পর্যন্ত বিএনপি 4000 কর্মীকে বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করেছে? এই কারণে যে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি এবং হত্যা, ধর্ষণ, নির্যাতনের সাথে জড়িত। তাহলে তার কে বলছে? আমি বলছি না, বিএনপি হাইকমান্ড বলছে এই পর্যন্ত তারা গ্রাস রুট লেভেলের নেতাদেরকে কন্ট্রোল করার জন্য টোটাল 4000 নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের কথাটা কখন আসে? কোনো কর্মী তো বহিষ্কার হয় না, কারণ কর্মী তো আর দলের কোনো সদস্য না। কর্মী তো কর্মী, সাধারণ কর্মী। তাহলে বহিষ্কার করা হয় তাদেরকে যাদের দলের সদস্য পদ আছে। সেই রকম 4000 লোককে, যারা কেউ হত্যা করেছে, কেউ ধর্ষণ করেছে, কেউ লুটতরাজ করেছে, কেউ সাদাবাজি করেছে, কেউ অন্যের বাড়ি দখল করেছে, কেউ কারো কাছে চাঁদা নিয়ে না পেয়ে তাকে নির্যাতন করেছে। এই রকম 4000-এর মধ্যে 40 জন লোককেও এই বর্বর ইউনুস বাহিনী, এই বর্বর আসিফ বাহিনী, এই 420 ফারুকি বাহিনী গ্রেপ্তার করেনি। এটাকে গ্রেপ্তার না করে কি করলো? বলল অপারেশন ডেভলস হান্ট। এখন ডেভলস যারা হত্যা করে, যারা লুণ্ঠন করে, যারা ধর্ষণ করে, যারা চুরি করে, শেষরামি করে, অন্যের বাড়ি দখল করে, অন্যের বাড়ি লুটতরাজ করে, আগুন জ্বালায়, সন্ত্রাস করে, তারা কি ডেভলস? নাকি যারা নিরীহ মানুষ, আইনকে শ্রদ্ধা করে ঘরে বসে আছে, তাদেরকে যায় তোমরা আক্রমণ করছো, তাদেরকে দেয়া দোষ? গত 3 দিনে গোপালগঞ্জ থেকে 250 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। 250, এই পর্যন্ত 250। আমাদের কাছে খবর আছে আরো নির্যাতন, আরো দখলদারিত্ব, আরো হামলা চলছে। কিন্তু অথচ 4000 বিএনপি কর্মীকে, বিএনপির সরাসরি রাজনীতির সাথে জড়িত যারা, তাদেরকে দল থেকে বহিষ্কার করছে অপরাধের কারণে। সেটার জন্য তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। কেন? কেন? কারণ এই ইউনুস শুধু এসছে দেশে যারা স্বাধীনতার সপক্ষে, বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে, 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে, তাদেরকে নিধন করার জন্য ইউনুস এসছে। 1971 সালে রাজাকার, আলবদর,
জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল শামস এবং নেজামে ইসলামীর যে অসমাপ্ত কাজ, তাদের দোসর পাকিস্তান যে পরাজিত হয়েছে, সেই পরাজয়ের বদলা নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে হায়ার করে নিয়ে এসছে এই বদমাশ আসিফ নজরুল। পরকিয়া করে অন্যের বউ আমার বাতিজা বউ নিয়ে যাওয়ার আসিফ নজরুল, তাকে এই বাংলার মসনদে নিয়ে এসছে। আজকে বাংলাদেশের আইন, বিচার, শাসন কোনো কিছুই নেই। বাংলাদেশ এখন একটা ফেইল রাষ্ট্র। বাংলাদেশে উৎপাদন কমে গেছে, বাংলাদেশের অর্থনীতি নিচে চলে গেছে, মানুষের মাথাপিছু আয় কমে গেছে, হসপিটালে বেডের সংখ্যা কমে গেছে, কর্মীর বেতন কমে গেছে। এমনি করে বাংলাদেশটা একটা আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে। এবং ওই মুরিদি ব্যবসা করে খায় বাটপার রেজাউল করিম, নাকি রেজাউল করিমের ভাই, ওই যে সরমনাইয়ের, সেই বাটপারকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন দেশ চান? সে বাটপার বলে আমরা আফগানিস্তান মডেলের দেশ চাই। 600 মাথা পিছু আয়, $600 মাথা পিছু আয়। নারীর জন্য ক্লাস 5-এর উপরে কোনো শিক্ষা নাই, কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা অথবা সরকারি, বেসরকারি, আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে নারীর চাকরির ব্যবস্থা নাই। কারণ নারী শুধু পুরুষের ভোগের পূর্ণ আর পুরুষের সন্তান উৎপাদনের যন্ত্র মাত্র। এই আফগানিস্তানকে বাংলাদেশে নিয়ে আসতে চায় ফয়জুল করিম নামের ওই বাটপার রাজনীতিবিদ। যে এই রাজনীতিবিদ বলেছিল হাত পাখাকে ভোট দিলে নাকি রাসূলকে ভোট দেওয়া হবে। ওই বাটপার কিয়ামতের দিন রাসূল তোকে জুতা পেটা করবে। কারণ তুই কোনো পীর না, তুই কোনো দরবেশ না, তুই একটা রাজনীতির বাটপার, জোকার। রাজনীতিতে যে ধর্মের ব্যবহার করে তার সাথে আর পতিতার সাথে কোনো বেশ কম নেই। রাজনীতিতে ধর্মের ব্যবহার মানে হচ্ছে পতিতাবৃত্তি। যেই পতিতাবৃত্তি বহু দেশে, বহু রাষ্ট্রে নিষিদ্ধ আছে, কিন্তু বাংলাদেশ এখন ধ্বংসপ্রাপ্ত একটা দেশ। এখানে কে কি এটা দেখার আর সুযোগ ওই সন্ত্রাস বাহিনীর নেই। আপনি দেখেন এই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান। বঙ্গবন্ধুকে যখন 1975 সালে হত্যা করা হয়, সে হত্যাকারীরাও বঙ্গবন্ধুর লাশটিকে ওই গোপালগঞ্জে তার জন্মভূমিতে নিয়ে তাকে দাফন করে। তারপর থেকে এই আওয়ামী লীগের একটা তীর্থস্থান, গোপালগঞ্জের মানুষের ভালোবাসার একটি জায়গা বঙ্গবন্ধুর মাজার। সেই মাজারকে ভাঙার জন্য এই এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদের সেই সমাবেশ করতে দিয়েছে। যখনই তারা সমাবেশে বেয়াদপের মতো, বর্বরের মতো, ফাটার মতো বক্তৃতা দিয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। কিন্তু মানুষ এনসিপির একজন নেতাকেও হত্যা করেনি, একজন নেতাকেও পিটায়নি, একজন নেতারও হাত পা ভাঙেনি। তাহলে তাদেরকে মারা হলো কেন? কারণ তাদেরকে মারা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের আদেশে। সেখানে 3 জন মন্ত্রী সার্বক্ষণিকভাবে পুলিশকে, আর্মিকে নির্দেশ দিচ্ছিলেন। তাদের একজন আসিফ নজরুল, একজন সজীব, আরেকজন হচ্ছে সজীব ভুঁইয়া, আরেকজন হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এই বৃদ্ধ মানুষটি, যার কোনো মানে লুঙ্গি পরে যায়, কথাবার্তা বলতে লাগলে ডান বাম দিয়া লালা বাইর হয়, সেই লোক এই 3 জন যায়া সেখানে নির্দেশ দিচ্ছে পুলিশকে, বলছে টার্গেট করে করে কিলিং করো। আপনারা দেখেছেন, বিবিসি দেখিয়েছে, CNN দেখিয়েছে, আল জাজিরা দেখিয়েছে কিভাবে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। যাদেরকে হত্যা করা হলো পৃথিবীর সমস্ত সভ্য দেশে হসপিটাল থেকে পোস্টমর্টম করা হয়, এখানে কোনো পোস্টমর্টমে করা হলো না। তার মানে পোস্টমর্টম যদি করায় কার গুলিতে মারা গেছে সেটা জানা যাবে, সেই জন্য সেটাও করা হলো না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। এই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়,
কিভাবে ৭১-এর পরাজিত শক্তিকে দাঁত ভাঙা জবাবে দিতে হয়। গোপালগঞ্জের মানুষ রক্ত দিয়ে শিখিয়ে দিয়েছে, আমরা রক্ত দেব, কিন্তু এই মাটির ইজ্জত আমরা যেতে দেব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে গোপালগঞ্জের মতো বর্ম তৈরি করতে হবে। হাজার হাজার মানুষকে গুলি করে মারবে আমরা জানি, লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিতে আজ সারা বাংলাদেশে প্রস্তুত। মনে রাখেন, গোপালগঞ্জ তো শুরু, কোন গঞ্জে যায় শেষ হবে আমরা জানি না, কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ডক্টর ইউনূসকে, এই আসিফ নজরুলকে, এই উপদেষ্টাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। আমরা আজ না হয় কাল, কাল না হয় পরশু এই বর্বর শুয়োরদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবই আসব। আপনারা জানেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বলছিল, এই বাংলার জমিনে যদি কেউ বিচার করতে পারে হাতের তালুতে নাকি লোম উঠবে। জানি না তাদের হাতের তালুতে লোম উঠছে কিনা, কিন্তু গলায় কিন্তু ঠিকই আমরা ফাঁসির দড়িটি ঝুলিয়ে দিয়েছিলাম। এই ৭১ সালে যারা আমার মা বোনকে, আমার পূর্বপুরুষকে, আমার দেশের নারীকে যারা ধর্ষণ করেছে, যারা মানুষকে ধর্মান্তরিত করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে আমরা ২০১০ সালের পর থেকে বিচার করতে শুরু করেছি। এই যুদ্ধাপরাধীদের বিচার আমরা বাংলার জমিনে কার্যকর করেছি। সুতরাং মনে রাখেন, এই দিন নয়, এটা শেষ দিন নয়। এই বাংলার মাটি, এই বাংলার মানুষ, এই বাংলার আবহমান সুর, এই বাংলার কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মরমী কবি সবাই কিন্তু এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ৭১-এর ত্যাগ, বাংলাদেশের সংস্কৃতির সাথে যারা জড়িত, তারা সবাই কিন্তু এই দেশের, এই মাটির, এই মানুষের, এই পতাকার, এই মানচিত্রের এবং এই জাতীয় সঙ্গীতের ইজ্জত রক্ষা করবে এবং মানুষ জেগে উঠবেই উঠবে। হয়তো কয়েকদিন সময় লাগছে। আওয়ামী লীগ কর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা আশাহত হবেন না। আমরা ৭১-এ সংগ্রাম করে জিতেছি, আমরা ৬৯-এ জিতেছি, ৯১-৯০-তে আমরা জিতেছি, ২০০১-এ জিতেছি, ২০০৮-এ জিতেছি, আমরা আবারও জিতব। জয় পরাজয় রাজনীতি নয়, ব্যক্তিগত জীবনেও আছে। জয়ের সময় যেমন সাথে থাকবেন, পরাজয় কিন্তু ফেলে গেলে চলবে না। এই পরাজয়কে, এই পরাজয়ের শক্তিকে, মানে এই পরাজয়ের শোককে আমরা শক্তিতে রূপান্তর করব এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে। মনে রেখেন, গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত। এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির তীরে আমরা সমাধিস্থ করব এনসিপি নামে এই নাস্টি নাজি বাহিনীকে। হিটলারের নাজি বাহিনী যেমন ছিল, এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য। এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য, প্রত্যেকটা মানুষের ঘরে বুলডোজার দেওয়ার জন্য, ৩২ জ্বালানোর জন্য, বাংলাদেশের ৭ জন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য, বেগম রোকেয়ার মূর্তিতে হামলা করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা করার জন্য, প্রত্যেকটি অপরাধের জন্য আমরা একে একে তাদেরকে আইনের মুখোমুখি করে এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করব। যেহেতু গোপালগঞ্জের মধুমতি নদীর তীর এই বাংলার জমিনেই, তাদেরকে সেখানেই আমরা আইনের মাধ্যমে সমাহিত করব।